জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় হিসাব বিজ্ঞান, বিবিএ তৃতীয় বর্ষ। কোর্সের নাম ব্যাংকিং ও বীমা তথ্য, আইন ও হিসাব, লেকচার 7। লেকচারের শিরোনাম বীমা সম্পর্কে মৌলিক ধারণা। উক্ত লেকচারের সাথে আছি আমি, মোহাম্মদ মাহবুবুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান, সরকারি এম কলেজ, যশোর। প্রিয় শিক্ষার্থী, আজকের এই পাঠদান শেষে তোমরা বীমার সংজ্ঞা সম্পর্কে জানতে পারবে, বীমা চুক্তির বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করতে পারবে, বীমার উদ্দেশ্য সম্পর্কে জানতে পারবে, বীমা ও বীমা চুক্তির অপরিহার্য উপাদান কি সেগুলো আলোচনা করতে পারবে, বীমার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারবে, জাতীয় জীবনে বীমার অবদান সম্পর্কে জানতে পারবে, বাংলাদেশের বীমা ব্যবসায়ের বা বীমা শিল্পের সমস্যা সম্পর্কে আলোচনা করতে পারবে, বাংলাদেশের বীমা শিল্পের সমস্যা সমাধানের উপায়গুলো আলোচনা করতে পারবে, বীমার নীতিমালা কি সে সম্পর্কে জানতে পারবে, বীমাযোগ্য স্বার্থ বলতে আমরা কি বুঝি সেটি সম্পর্কে জানতে পারবে, কারা বীমাযোগ্য স্বার্থ সংরক্ষণ করবে সেটি আলোচনা করতে পারবে, বীমা ও নিশ্চয়তাকরণের মধ্যে পার্থক্য কি সেটি বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করার জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটার নামই হচ্ছে বীমা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বীমার সংজ্ঞা সম্পর্কে জানবো এবার। প্রিয় শিক্ষার্থীরা, পাশের ছবিতেই আমি দেখানোর চেষ্টা করেছি যে দেখা যাচ্ছে যে এখানে একটি পরিবার দেখা যাচ্ছে, এখানে একটি গাড়ি দেখা যাচ্ছে, এখানে একটি বাড়ি দেখা যাচ্ছে, এখানে কিছু অর্থ দেখা যাচ্ছে। আমি এই চিত্রগুলোর মাধ্যমে বুঝেছি যে এই সকল বিষয়গুলো বীমা করা যায়। এই সকল বিষয়গুলো যদি আমরা বীমা করি তাহলে উক্ত বিষয়গুলিতে যে আর্থিক ঝুঁকি থাকে এই আর্থিক ঝুঁকিটা মিনিমাইজ করা যায়, অর্থাৎ এই ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বলতে পারি যে বীমা হচ্ছে এমন একটি ব্যবস্থা যেখানে একটি নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে বীমা গ্রহীতা বীমাকারীর কাছ থেকে আর্থিক নিশ্চয়তা পায়। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে তিনটি বিষয় একটি স্পষ্ট হওয়া দরকার। একটা হচ্ছে বীমাকারীকে, বীমা গ্রহীতাকে এবং প্রিমিয়াম বলতে আমরা কি বুঝি, এই শব্দগুলো নতুন শব্দ। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রিমিয়াম হচ্ছে এমন একটি বিষয় যেটি একটি নির্দিষ্ট সময় পর পর বীমাকারীকে বীমা গ্রহীতা প্রদান করে। প্রিয় শিক্ষার্থীরা, বীমাকারী হচ্ছে বীমা কোম্পানি, অর্থাৎ যার কাছে আমরা বীমা করব নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে। আর বীমা গ্রহীতা হচ্ছে আমরা জনসাধারণ, যারা বীমা কোম্পানির কাছে যে অথবা বীমা কোম্পানি আমাদের কাছে এসে আমাদের যে আর্থিক ক্ষতি আছে এই আর্থিক ক্ষতি মিনিমাইজ করার দায়িত্ব নেয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বীমার সংজ্ঞা আরো একটি স্পষ্ট সংজ্ঞা দেখে আসি। মানুষের সকল ঝুঁকির হাত থেকে আর্থিক নিষ্কৃতি বা আর্থিক নিশ্চয়তা প্রদানের যে ব্যবস্থা গৃহীত হয় তাকে বীমা বলে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বুঝলাম মূলত আমাদের যে ঝুঁকিগত প্রতিবন্ধকতা আছে এই ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করার জন্য বীমাকারী কোম্পানি প্রিমিয়ামের বিনিময়ে বীমা গ্রহীতার জীবনের বা যে সম্পদ আছে সেই সম্পদের যে ঝুঁকি আছে সেই ঝুঁকি নিষ্কৃতির যে ব্যবস্থা করে সেটার নামই হচ্ছে বীমা। প্রিয় শিক্ষার্থীরা, এ কে ঘোষ ও এন আগরওয়ালা একটি যৌথ সংজ্ঞা প্রদান করেছেন। বীমা হচ্ছে এমন একটি যৌথ ব্যবস্থা যার মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ ঝুঁকি সংশ্লিষ্ট পক্ষের মধ্যে বন্টন করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু দেখে নিই যে বীমা চুক্তির বৈশিষ্ট্যগুলো কি কি, অর্থাৎ কোন কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে বীমা চুক্তিটা স্বতন্ত্র
সেটা আমরা একটু দেখে নিই। যে বীমা চুক্তির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে বৈধ চুক্তি হতে হবে। বীমা চুক্তিটা বাংলাদেশের যে চলমান যে আইন আছে সেই আইন অনুযায়ী অবশ্যই বৈধ হইতে হবে। অবৈধ কোনো চুক্তি হতে পারবে না। কারণ অবৈধ চুক্তি হলে সেক্ষেত্রে পরবর্তীতে যদি কোনো জটিলতা দেখা যায়, সেক্ষেত্রে আইনানুগ কোনো প্রতিকার চাওয়া যাবে না রাষ্ট্রের কাছে। এই জন্য বীমা চুক্তিটা অবশ্যই বৈধ হইতে হবে। প্রতিরোধমূলক ব্যবস্থা, বীমা চুক্তিটা একটি প্রতিরোধমূলক ব্যবস্থা। এটা ঝুঁকির এগেইনস্টে আমাদের আর্থিক প্রতিরোধমূলক ব্যবস্থার একটি অংশ। নিশ্চয়তার বিধান, বীমা আমাদের নিশ্চয়তার বিধান করে। তার কারণ আমরা জানি যে আমাদের ভবিষ্যৎ অর্থাৎ আগামীকাল কি ঘটবে বা আগামী মুহূর্তে আমাদের কি ঘটবে এটি সম্পর্কে আসলে আমরা কেউই ওয়াকিবহাল না। এই যে অনিশ্চয়তা মানুষের জীবনে বা সম্পত্তির ক্ষেত্রে, এই অনিশ্চয়তা দূরীকরণেই মূলত কাজ করে বীমা। ঝুঁকি বন্টন করা, আমাদের যে ব্যক্তিগত জীবন বা ব্যক্তিগত যে সম্পত্তি আছে এই সম্পত্তি প্রতিনিয়ত ঝুঁকির সম্মুখীন হয়। এ সকল ঝুঁকি দূর করার জন্যই মূলত আমাদের বীমা ব্যবস্থা। এটার মাধ্যমে এমন হয় যে অনেক সময় যৌথ বীমাও আমরা করতে পারি, যার জন্য আমাদের যে সম্পত্তি আছে বা জীবন আছে সেটা সেটার যে ঝুঁকি আছে সেই ঝুঁকিটা বীমা গ্রহীতা এবং বীমাকারী দ্বয়ের মাধ্যমে সেটা বন্টন হয়। চুক্তির অপরিহার্য উপাদান, এটি হচ্ছে একটি চুক্তির অপরিহার্য উপাদান। বীমা চুক্তির ভিতরে থাকতে হবে। আর্থিক স্বার্থ রক্ষা করে, বীমা চুক্তি দ্বারা আমাদের যে আর্থিক স্বার্থ আছে, বিশেষ করে জীবন বীমা ব্যতীত আমাদের যে যে বিভিন্ন সম্পত্তি আছে এই সম্পত্তির ক্ষেত্রে কিন্তু একটা আর্থিক স্বার্থ সবসময় বিদ্যমান। আবার জীবন বীমার ক্ষেত্রেও কিন্তু আমাদের একে অন্যের আহ, যে জীবনের উপরে ডিফেন্ড এবল যে অবস্থা, এক্ষেত্রেও কিন্তু মানে কারো অবর্তমানে আমাদের জীবন কিন্তু একটু ঝুঁকির ভিতরে পড়ে। যেমন আমি যদি পরিবারের প্রধান কর্তা হই, অর্থাৎ আমার ইনকামে যদি আমার পরিবারটা চলে, তাহলে আমার অবর্তমানে কিন্তু আমার যে পরিবার আছে সেই পরিবার কিন্তু আর্থিক ঝুঁকির মধ্যে পড়বে। অর্থাৎ আমার উপর যারা নির্ভরশীল তাদের কিন্তু বা আমার যে পরিবার আছে সেই পরিবারের কিন্তু একটা আর্থিক স্বার্থ অবশ্যই আছে। মানব কল্যাণ, বীমা চুক্তিটা হতে হবে মানব কল্যাণে। অবৈধ কোনো চুক্তি দ্বারা এটি হতে পারবে না। এটি হতে হবে লিখিত চুক্তি হতে হবে। তার কারণ লিখিত চুক্তি যদি না হয় তাহলে একটা নির্দিষ্ট মেয়াদ শেষে অথবা কোনো ঝুঁকি সংগঠিত হওয়ার পরে আর্থিক প্রতিকার বা চাওয়া যাবে না। কারণ মৌখিক চুক্তি আমরা জানি কোনো চুক্তি হতে পারে না এবং সেটার কোনো প্রামাণ্য দলিলও থাকে না। বীমাযোগ্য স্বার্থও থাকতে হবে। বীমা চুক্তিতে অবশ্যই বীমাযোগ্য স্বার্থ থাকতে হবে। বীমাযোগ্য স্বার্থ অর্থাৎ হচ্ছে আর্থিক স্বার্থ থাকতে হবে। সদিচ্ছাসের চুক্তি, বীমা চুক্তি হচ্ছে বীমাকারী এবং বীমা গ্রহীতার ভিতরে এক প্রকার পারস্পরিক বিশ্বাসের চুক্তি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরের স্লাইডে যাই। বীমার উদ্দেশ্য, প্রিয় শিক্ষার্থীরা, পাশের চিত্রেই দেখা যাচ্ছে যে অনেকগুলো ছবিতে দেখানোর চেষ্টা করা হয়েছে যে কোন কোন বিষয়গুলো বীমার আওতাধীন, অর্থাৎ কোন কোন ব্যাপারে আমরা বীমা করতে পারি। সেক্ষেত্রে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। যেমন আমাদের হেলথ সেক্টর আছে, আমাদের যে লাইফ আছে, এই লাইফটা প্রতিনিয়তই কিন্তু অনিশ্চয়তা, বিশেষ করে কোনো দুর্ঘটনা যদি ঘটে তাহলে আহ, একটা পরিবারের জন্য কিন্তু সারা জীবনের কান্না হতে পারে একটি অ্যাক্সিডেন্ট। আমাদের যে এভিয়েশন সেক্টর আছে, আমাদের যে অটোমোবাইল যে ব্যবস্থা আছে, এই সকল ক্ষেত্রে কিন্তু প্রতিনিয়তই আমরা দেখি যে দুর্ঘটনা ঘটে এবং এই সকল দুর্ঘটনা মিনিমাইজ করার জন্য বীমাকারী বীমা গ্রহীতার যে ঝুঁকি আছে, তার জীবনে বা সম্পত্তির উপরে যে ঝুঁকি আছে সেই ঝুঁকিগুলো মিনিমাইজ করার চেষ্টা করে।
তো বীমার উদ্দেশ্য সম্পর্কে আমরা একটু দেখে নিই। বীমার উদ্দেশ্যকে আমরা মূলত দুটি ভাগে আলোচনা করব। একটা হচ্ছে বীমা গ্রহীতার উদ্দেশ্য উদ্দেশ্য কি, অর্থাৎ কি কারণে বীমা গ্রহীতা বীমা করবে, এবং বীমাকারী অর্থাৎ বীমা কোম্পানির কি উদ্দেশ্য থাকে। তো শিক্ষার্থীরা, আমরা বীমা গ্রহীতার উদ্দেশ্য, বীমা করার যে উদ্দেশ্য আছে সেটি নিয়ে আগে একটু আলোচনা করে আসি। আর্থিক নিরাপত্তা। আমরা শুরুতেই জেনেছি যে মূলত আর্থিক নিরাপত্তার জন্যই বীমা গ্রহীতা বীমা করে থাকে। তার কারণ আমরা কেউই চাই যে আমাদের জীবনটা ঝুঁকি দ্বারা পরিবেষ্টিত হোক। আমরা চাই আর্থিক নিরাপত্তা। আমরা আর্থিক প্রতিরক্ষার যে রক্ষা কবচ, সেটার জন্যই মূলত বীমাকারীর কাছে প্রিমিয়ামের বিনিময়ে আমাদের যে সম্পদ আছে বা আমাদের যে জীবন আছে সেটাকে আমরা বীমা করি সঞ্চয়ের সুবিধা। বীমাকারী যেহেতু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত একটা নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়ামের বিনিময়ে আমাদের জীবন এবং সম্পদের ঝুঁকি ঝুঁকি প্রতিরোধের ব্যবস্থা করে, সেজন্য আমরা গ্রহীতা হিসেবে একটা সঞ্চয়ের সুবিধা পাই। অর্থাৎ নির্দিষ্ট কোনো যদি ঘটনা ঘটে অথবা একটা নির্দিষ্ট মেয়াদ পূর্তিতে বীমাকারীর যে চুক্তি আছে, বীমাকারী এবং বীমা গ্রহীতার ভিতরে যে চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী বীমাকারী ক্ষতিপূরণ দেয় অথবা মেয়াদ পূর্তিতে একটা নির্দিষ্ট পরিমাণের অর্থ আমাদের যে তারা পে করে, বীমাকারী আমাদেরকে পরিশোধ করে। এটার মাধ্যমে কিন্তু সঞ্চয় তৈরি হয়, সামাজিক মর্যাদা। যদি কারো জানা থাকে যে অমুক ব্যক্তি বীমা করেছে, 5টা বীমা আছে বা 2টা বীমা আছে, তবে তার কিন্তু সামাজিক মর্যাদা তার পরিবারের কাছে এবং সমাজের কাছে কিন্তু বৃদ্ধি পায়। ঝুঁকি বন্টন করা। আমাদের জীবনের যে ঝুঁকি আছে এই ঝুঁকিটা বীমাকারী এবং বীমা গ্রহীতার ভিতরে বন্টন হয়, এবং যদি যৌথ বীমা করা হয় তাহলে কিন্তু আমাদের ঝুঁকিটা আরো বেশি বন্টন হওয়ার সুযোগ হয়, আনুপাতিক হারে সেক্ষেত্রে ঝুঁকি বন্টন হয়, বিনিয়োগের সুবিধা হয়। অর্থাৎ বীমা গ্রহীতা একটা নির্দিষ্ট সময় শেষে অথবা নির্দিষ্ট ঘটনা শেষে যদি একটা বড় আকারের সঞ্চয় পায় তাহলে সেটি বড় আকারে পরবর্তীতে বিনিয়োগ করা যায়। বৃদ্ধ বয়সের অবলম্বন। বীমাকারীর একটা নির্দিষ্ট সময় শেষে যে অর্থ পরিশোধ করে বীমা গ্রহীতাকে, সেটি এমন হতে পারে যে কোনো বৃদ্ধ বয়সের একমাত্র অবলম্বন হতে পারে, যেটির মাধ্যমে সেই পরিজন নিয়ে পরবর্তীতে খুব ভালোভাবে তার পরবর্তী জীবনটা লিড করতে পারে। বীমাকারীর উদ্দেশ্য কি? প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগে জেনেছি যে বীমাকারী হচ্ছে কোনো কোম্পানি, অর্থাৎ কোনো কোম্পানির ব্যবসা করার মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। এখানে বীমাকারী একটি নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে বীমা গ্রহীতার আর্থিক যে অনিশ্চয়তা আছে সেটির দায়িত্ব নেয়। এক্ষেত্রে বীমাকারীর যেহেতু একটি ব্যবসা এবং স্বাভাবিকভাবে তার ব্যবসায়ের প্রধান উদ্দেশ্যই হবে হচ্ছে মুনাফা অর্জন করা, ঝুঁকির ব্যবস্থাপনা করা। বীমাকারীর যে ঝুঁকি নেয় বীমা গ্রহীতার জীবন বা সম্পত্তি, সেটি বীমাকারী, বীমা গ্রহীতা অথবা বীমাকারী অন্য কোনো বীমা কোম্পানির কাছে যদি পুনরায় বীমা করে তাহলে সেক্ষেত্রে ঝুঁকির ব্যবস্থাপনাটা খুব সোজা হয়। এটি একটি সামাজিক নিরাপত্তা বটে। বীমাকারী যে নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে বীমা গ্রহীতার সম্পত্তির যে আর্থিক মূল্য আছে সেটি যেহেতু দায়িত্ব নেয় এবং একটা নির্দিষ্ট শেষে বা নির্দিষ্ট ঘটনার পরে সে যে এককালীন যে অর্থ পায় বীমা গ্রহীতা, সেটির মাধ্যমে তার সামাজিক নিরাপত্তা হয়। এবং সমাজে যদি এমন কোনো অ্যাক্সিডেন্ট হয় যার কারণে কোনো ব্যক্তির জীবন নাশ হয়,
অথবা নির্দিষ্ট দুর্ঘটনা ঘটে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়, তার সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়, সেই ক্ষেত্রে কিন্তু একটা সেই পরিবারের উপরে এক ধরনের শোক বা ছায়া যেমন আছে, তেমন আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়ে। তো উক্ত অনিশ্চয়তা দূরীকরণে বীমাকারী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অসহায়ের সহায়, অর্থাৎ বৃদ্ধ বয়সে বা একটা নির্দিষ্ট সময় শেষে এই বীমাকারীর কাছ থেকে আমরা যে অর্থ পাই, সেটি কিন্তু একটি অসহায়ের সহায় হিসেবে কাজ করে। শিল্প ও বাণিজ্য সহায়তা দান করা, অর্থাৎ বীমাকারীর যেহেতু ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়গুলো প্রিমিয়ামের মাধ্যমে সারা দেশব্যাপী অথবা সারা বিশ্বব্যাপী যে প্রিমিয়ামের বিনিময়ে ঝুঁকি ব্যবস্থাপনার জন্য দায়িত্ব নেয়, সেটির মাধ্যমে একটি বড় সঞ্চয় হয় এবং পরবর্তীতে সেটি শিল্প ও বাণিজ্যে সহযোগিতা করে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার চলে যাব পরবর্তী স্লাইডে। আমরা চলে আসলাম বীমা বা বীমা চুক্তির যে অপরিহার্য উপাদান আছে, আমরা সেটি সম্পর্কে এখন একটু দেখে নেব। প্রিয় শিক্ষার্থীরা, বীমা বা বীমা চুক্তির অপরিহার্য উপাদান কি কি আছে সেই সম্পর্কে আমরা একটু এখন জেনে নিই। আমরা আগে জেনেছি যেহেতু এটি দুটি পক্ষের ভিতরে একটি চুক্তি, এই চুক্তিটা অবশ্যই আইনগত যে উপাদান আছে সেই অনুযায়ী এই চুক্তিটা অবশ্যই হইতে হবে, বৈধ চুক্তি হতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আইনগত উপাদানের ভিতরে আমাদের বৈধ চুক্তি হতে হবে, অর্থাৎ চুক্তিটা বাংলাদেশের যে আইন আছে, চলমান যে আইন আছে, সেই আইন অনুযায়ী যাতে বৈধ হওয়ার যে বাধ্যবাধকতা সেটি যাতে পালন করে। বীমাযোগ্য স্বার্থ, বীমা চুক্তিতে বীমা গ্রহীতার যে আর্থিক যে স্বার্থ আছে সেই স্বার্থটা বলবান থাকতে হবে। প্রতিরোধমূলক ব্যবস্থা, নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে বীমাকারী এবং বীমা গ্রহীতার ভিতরে যে চুক্তি হয় সেই চুক্তিটা হতে হবে মূলত প্রতিরোধমূলক ব্যবস্থা, অর্থাৎ যদি এমন কোনো ঘটনা ঘটে যার মাধ্যমে বীমা গ্রহীতার যে আর্থিক স্বার্থ আছে সেটার যেন প্রতিরোধ করা যায়। আইনগত সম্পর্ক থাকতে হবে, বীমা গ্রহীতা এবং বীমাকারীর ভিতরে আইনগত সম্পর্ক বিদ্যমান থাকতে হবে। প্রস্তাব এবং স্বীকৃতি, বীমাকারী এবং বীমা গ্রহীতার ভিতরে উভয়ের ভিতরে এমন হতে হবে যে এক পক্ষ প্রস্তাব দিবে, অপর পক্ষ সেটি স্বীকৃতি দিয়ে আইন অবলম্বন করবে। প্রিয় শিক্ষার্থীরা, বীমা চুক্তির অপরিহার্য উপাদানের ভিতরে আমরা আইনগত উপাদানগুলো নিয়ে আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব যে ব্যবসায়িক সংশ্লিষ্ট উপাদানগুলো কি কি। যে চুক্তি হতে হবে, যে বৈধ চুক্তিটা আমাদের হতে হবে, আইনগত উপাদান হিসেবে আমরা যেটা দেখলাম যে বৈধ চুক্তি হতে হবে, এই চুক্তিটা লিখিত হতে হবে। তার কারণ লিখিত চুক্তি যদি না হয় তাহলে আমরা নির্দিষ্ট ঘটনা শেষে অথবা নির্দিষ্ট সময় শেষে আমরা বীমাকারীর কাছে সেটা যদি উপস্থাপন করার সুযোগ না পায়, দলিল সহকারে উপস্থাপন করার সুযোগ না পায়, তাহলে সেক্ষেত্রে বীমা গ্রহীতা ক্ষতিপূরণ নাও পেতে পারে। সেক্ষেত্রে একটা অনিশ্চয়তা থেকে যায়, এই জন্য লিখিত চুক্তি হতে হবে। আর্থিক নিরাপত্তা, আর্থিক নিরাপত্তার বেষ্টনীর ভিতরে যাতে থাকে বীমা চুক্তিটা, এই জন্য সেদিকটা বিবেচনা করতে হবে। আর্থিক ক্ষতিপূরণ, এটি এমন একটি ব্যবস্থা হতে হবে যে চুক্তিটা হবে বীমাকারী এবং বীমা গ্রহীতার ভিতরে আর্থিক ক্ষতিপূরণের চুক্তি হতে হবে। মানসিক প্রশান্তি অর্জন, বীমাকারী এবং বীমা গ্রহীতার ভিতরে চুক্তিটা এমন হতে হবে যাতে উক্ত চুক্তির ফলে বীমা গ্রহীতা আর্থিক যে অনিশ্চয়তা আছে সে অনিশ্চয়তার প্রতি যাতে বিশ্বাসী হয় যে আমার যদি কোনো ঘটনা ঘটে তাহলে উক্ত ঘটনা শেষে আমি বীমা কোম্পানির কাছ থেকে আর্থিক সুবিধা পাবো। এটা যাতে তার মনের ভিতরে একটা দৃঢ় বিশ্বাস জন্মায় এবং সে অনুযায়ী যাতে বীমা গ্রহীতা যে আছে
তার মনে যাতে একটা প্রশান্তি অর্জিত হয়। সঞ্চয়ের সুবিধা, বীমা চুক্তিটা এমন একটি চুক্তি যে যে চুক্তিতে সঞ্চয়ের সুবিধা পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী স্লাইডটা দেখে আসি। পাশে আমরা দেখতে পাচ্ছি যে জীবন বীমার একটি মনোগ্রাম দেওয়া আছে এবং সেক্ষেত্রে আমরা আলোচনা করার চেষ্টা করব বীমার গুরুত্ব বা প্রয়োজনীয়তা। আচ্ছা, বীমার গুরুত্ব বা প্রয়োজনীয়তা আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচনা করার চেষ্টা করব। ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে বীমার গুরুত্ব, পারিবারিক প্রয়োজন, পারিবারিক নিরাপত্তা, পরনির্ভরশীলতা হ্রাস, সঞ্চয় সৃষ্টি, সম্পদ ও সম্পত্তি সংরক্ষণ, ঝুঁকি হ্রাস, লাভজনক সুযোগ। প্রিয় শিক্ষার্থীরা, ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে বীমার গুরুত্ব, পারিবারিক প্রয়োজন এবং পারিবারিক নিরাপত্তা, অর্থাৎ পরিবারের যে উপার্জনক্ষম ব্যক্তি আছে সে ব্যক্তি যদি তার নিজের জীবনের অথবা তার সম্পত্তির বীমা করে, তাহলে ওই ব্যক্তির জীবন অথবা তার যে সম্পত্তি বীমা করা হলো সেটি যদি কোনো দুর্ঘটনাবশত ক্ষতিগ্রস্ত হয়, তাহলে বীমা কোম্পানি যেহেতু প্রিমিয়ারের বিনিময়ে উক্ত ঝুঁকির দায়িত্ব নেয়, সেক্ষেত্রে ওই পরিবারের একটা নিরাপত্তার ব্যবস্থা হয়, পরনির্ভরশীলতা হ্রাস পায়। যদি বীমা করা থাকে তাহলে যে আর্থিক ক্ষতি হয় সে আর্থিক ক্ষতিটা পূরণ করার জন্য অপরের সহযোগিতা নেওয়া লাগে না, বীমা কোম্পানি সেটি পূরণের ব্যবস্থা করে। সঞ্চয় সৃষ্টি করে, পারিবারিক দিক থেকে যদি এটা আমরা বিবেচনা করি তাহলে এটি আমাদেরকে সঞ্চয়ের যে মানসিকতা সেটি তৈরি করে, তার কারণ একটি নির্দিষ্ট সময় শেষে আমাদের নির্দিষ্ট পরিমাণ অর্থ বীমাকারী কোম্পানিকে প্রদান করতে হয়। এছাড়াও যে নির্দিষ্ট ঘটনা শেষে বা মেয়াদ শেষে আমরা যে অর্থ একবারে পাই সেটা আমাদের একটি বড় সঞ্চয়ের উৎস। সম্পদ ও সম্পত্তি সংরক্ষণ হয়, যেহেতু ঝুঁকি আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িত, সেহেতু ঝুঁকি মিনিমাইজ করার জন্য আমরা বীমা করি, এতে আমাদের যে সম্পত্তি আছে সেই সম্পত্তি সংরক্ষণ হয়। ঝুঁকি হ্রাস পাওয়া, নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে আমরা ঝুঁকি হ্রাস করার জন্য মূলত বীমা কোম্পানির দ্বারস্থ হয়। লাভজনক লাভজনক বিনিয়োগ সুবিধা, ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, আমরা একটা নির্দিষ্ট পরিমাণ ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় করি এবং সেটি একটি পর্যায়ে দিয়ে বড় সঞ্চয় আমাদের রূপান্তরিত হয়, যেটা দ্বারা আমরা বড় আকারের বিনিয়োগ সুবিধা পেয়ে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে বীমার গুরুত্ব আমরা একটু দেখব। ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করে, অর্থাৎ কোনো ব্যবসায়ী যদি বীমা করে তাহলে তার প্রতিষ্ঠানের যে ঝুঁকি থাকে সেই ঝুঁকিগত যে প্রতিবন্ধকতা এটা দূরকরণে সহযোগিতা করে। ব্যবসা প্রতিষ্ঠান সমূহ রক্ষা হয়, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের যে আর্থিক অনিশ্চয়তা বিরাজমান সেটা বীমা করার ফলে নিরাপদ থাকে। ব্যবসায়িক কল্যাণ হওয়া, আমরা যদি জানি যে আমার এই সেক্টর গুলোতে অনিশ্চয়তা বিদ্যমান আছে এবং সেই সকল সম্পত্তিগুলো যদি আমি নির্দিষ্ট সময়ের জন্য অথবা নির্দিষ্ট ঘটনার জন্য বীমা করি, তাহলে একজন ব্যবসায়ী খুব স্বাচ্ছন্দ্য বোধ করে তার ব্যবসার কার্যক্রম পরিচালনা করতে পারে। ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি পায়। একজন ব্যবসায়ী যদি নিরবিচ্ছিন্ন ভাবে নিরাপদে ব্যবসা করতে পারে, তাহলে তার যে ব্যবসায়িক যে দক্ষতা আছে সেটির ব্যাপারে আর কোনো কিছু তার থাকে না। আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার হয়। আমরা জানি যে বীমা শিল্প এমন একটি শিল্প যেটার আওতা বা পরিধি শুধু একটি দেশেই নয় বরঞ্চ আন্তর্জাতিকভাবে এটি প্রসারিত হয়েছে। এই জন্য ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ আন্তর্জাতিক যে বাণিজ্য আছে, আমদানি রপ্তানি বাণিজ্য, এই সকল ক্ষেত্রে যে ঝুঁকি আছে সেই ঝুঁকিগুলো প্রশমিত হয়। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বীমার গুরুত্ব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা
অর্থনৈতিক দৃষ্টি থেকেও যে বীমার গুরুত্ব আছে, আমরা যখন উদ্দেশ্যগুলো আলোচনা করেছি তখন দেখলাম যে অর্থনৈতিক যে বিভিন্ন যে দৃষ্টিকোণ আছে সেই সকল দৃষ্টিকোণ থেকেও কিন্তু আমরা দেখেছি যে বীমা আমাদেরকে আর্থিক যে ক্ষতি আছে আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা করে, অর্থনৈতিক উন্নয়ন করে। যদি আমাদের জীবনের অথবা আমাদের সম্পত্তির যে ঝুঁকি আছে সেই ঝুঁকি যদি নিশ্চয়তা প্রদান আমরা পাই, বা কোনো দুর্ঘটনা ঘটলে যদি আমরা আহ, ক্ষতির সম্মুখীন না হই, তাহলে সেটি অবশ্যই আমাদের অর্থনৈতিক উন্নয়নে আহ, অবদান রাখে। জাতীয় সম্পদ সুরক্ষা করা, আমরা পাশের চিত্রই দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখছি যে একটি জাহাজ দুর্ঘটনায় পতিত হয়েছে, এবং প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখছি যে পাশেই একটি বড় একটা বিল্ডিং এ অগ্নিকাণ্ড ঘটেছে। তো শিক্ষার্থীরা আমরা জানি 2012 সালে আমাদের দেশে গার্মেন্টস সেক্টরে একটি বড় দুর্ঘটনা ঘটে, যেটির নাম নাম হচ্ছে রানা প্লাজা। যে অগ্নিকাণ্ড ঘটেছিল সেখানে যে অনেকগুলো মানুষের জীবন বিনষ্ট হয়েছিল, সাথে সাথে কিন্তু অনেক গার্মেন্টস সেক্টরের ক্ষতি হয়েছিল, এবং সেটা কিন্তু সেই সময়কার খুব আলোচিত ঘটনা ছিল। তো এই যে জাহাজ ব্যবসায়ী আছে অথবা গার্মেন্টস ব্যবসায়ী আছে অথবা যে বিল্ডিংটা আমরা দেখতে পাচ্ছি যে অগ্নিকাণ্ডের সম্মুখীন হয়েছে, এই সকল যে সেক্টর গুলো এই সেক্টর গুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও উক্ত শিল্পের সাথে অর্থাৎ জাহাজ শিল্পের সাথে এবং যে বিল্ডিং আছে বা এটা যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান হয়, তাহলে এইগুলোর উপর ডিপেন্ডেবল হয়ে যারা যাদের জীবন যারা জীবন নির্বাহ করতো, তাদের জীবনেও কিন্তু এক ধরনের অনিশ্চয়তা বিরাজ করছে। তো উক্ত ক্ষেত্রগুলোতে যদি আমরা যে আর্থিক স্বার্থ আছে আমরা সেটা যদি কারো কাছে মিনিমাইজ করতে পারি, অর্থাৎ বীমা কোম্পানির কাছে মিনিমাইজ করতে পারি, তাহলে আমাদের যেমন একদিকে জাতীয় সম্পদের সুরক্ষা হয়, সাথে সাথে কিন্তু আমাদের যে ব্যক্তিগত যে জীবন আছে সে ব্যক্তিগত জীবনেও কিন্তু স্বাচ্ছন্দ্য আসে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বীমা ব্যবসায়ের সাথে আহ, অনেক লোকের কিন্তু কর্মসংস্থান হয়েছে, যেহেতু বর্তমানে ৭৯টি বীমা কোম্পানি আছে, সেহেতু এই বীমা কোম্পানির সাথে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে অনেক লোকের কর্মসংস্থানের সুযোগ ঘটেছে। শিল্পায়ন, অর্থাৎ বীমা কোম্পানির যে সঞ্চয়, সেই সঞ্চয়টা নিশ্চয় তারা শিল্প প্রতিষ্ঠান বা অন্য কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগ করে, যেটি একটি আমাদের বিনিয়োগের জন্য কিন্তু একটা বড় উৎস, অর্থাৎ যে আর্থিক যে উৎস আছে সেই আর্থিক উৎসের ভিতরে কিন্তু বীমা কোম্পানি আমাদের অন্যতম। পুঁজি গঠন এবং বিনিয়োগ বৃদ্ধি পায় যদি কারো বীমা করা থাকে, তাহলে একদিকে পুঁজি গঠনে সেটা সহযোগিতা করে, এবং একটা নির্দিষ্ট সময় শেষে যেহেতু বড় সঞ্চয় হয় সেটি বিনিয়োগ বৃদ্ধিতে সহযোগিতা করে, এবং আমাদের সাথে সাথে কিন্তু একটা সঞ্চয় হয়, ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় কিন্তু একসময় বৃহৎ সঞ্চয়ে রূপান্তরিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, জাতীয় জীবনের বীমার যে অবদান, সেই বীমার অবদান সম্পর্কে আমরা একটু আলোচনা করি। আমরা পাশের মনোগ্রামে দেখছি যে একটা রিস্ক এবং ইন্স্যুরেন্স, অর্থাৎ এই রিস্কটা মিনিমাইজ করার জন্যই মূলত হচ্ছে আমাদের যে ইন্স্যুরেন্স ব্যবস্থা আছে সেই ব্যবস্থাটা আমাদের কাজ করে। তো জাতীয় জীবনে আসলে বীমা আমাদের আহ নিশ্চয়তা, আর্থিক নিশ্চয়তা প্রদান করে, যে ঝুঁকি আছে সেই ঝুঁকিগুলো আমাদের মিনিমাইজ করার চেষ্টা করে, সঞ্চয় বৃদ্ধি করে। আহ সঞ্চয় বৃদ্ধি করে। বীমা আমরা দেখেছি যে একটি নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে, যেহেতু বীমাকারী কোম্পানি ঝুঁকির দায়িত্ব নেয়, সেহেতু বীমা কোম্পানি একটি বড় সঞ্চয়ের ব্যবস্থা করতে পারে তার নিজেদের কাছে, এবং পরবর্তীতে সেটা দেশের বিভিন্ন জায়গায় বা বিভিন্ন সেক্টরে বিনিয়োগ হয়। এছাড়াও একটি নির্দিষ্ট সময় শেষে গ্রাহক যে অর্থ পায় সে অর্থ একটি বড় সঞ্চয়ের উৎস, ঝুঁকি বন্টন হয়। আমরা পূর্বেই জেনেছি যে যৌথ বীমার ফলে কিন্তু আমাদের যে ঝুঁকি আছে সেই ঝুঁকিটার কিন্তু মিনিমাইজ হয়, একাধিক কোম্পানির ভিতরে কিন্তু ঝুঁকি মিনিমাইজ হয়, এবং
যদি আমি 50 লক্ষ টাকার জন্য 5টি কোম্পানির কাছে বীমা করি, তাহলে প্রত্যেক কোম্পানির ভাগে যতটুকু ঝুঁকি আছে, সে ঝুঁকিটুকু কিন্তু প্রত্যেক কোম্পানির ভিতরে মিনিমাইজ হয়। পুঁজি গঠন ও বিনিয়োগ, বীমাকারী যে কোম্পানি আছে সেই কোম্পানি যেহেতু সারা দেশব্যাপী তাদের কার্যক্রম পরিচালনা করে, অথবা একটি নির্দিষ্ট অঞ্চলে আহ, তারা যদি ব্যবসা করে, তাহলে তাদের কাছে কিন্তু একটি বড় আকারের পুঁজি গঠিত হয় এবং উক্ত পুঁজি বিভিন্ন শিল্প কলকারখানায় তারা বিনিয়োগের সুবিধা পায়, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। জাতীয় জীবনে কর্মসংস্থান খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ যে দেশের অর্থনৈতিক অবস্থা অনেক বেশি উন্নত সেই দেশে কর্মসংস্থানের সুযোগ খুব বেশি। এক্ষেত্রে বীমা কোম্পানির মাধ্যমে অনেক কর্মসংস্থানের সুযোগ সুযোগ সৃষ্টি হয়, অর্থনৈতিক উন্নয়ন হয়, মাথাপিছু আয় এবং জাতীয় আয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি 2020 সালের 11ই আগস্টের আপডেট অনুযায়ী বর্তমানে আমাদের মাথাপিছু আয় 2079 মার্কিন ডলার। এক্ষেত্রে আমাদের বীমা সহ যে শিল্প প্রতিষ্ঠানগুলো আছে তাদের কিন্তু খুব বড় পরিমাণের অবদান আছে, এবং আমাদের জাতীয় আয় বৃদ্ধিতে বীমা কোম্পানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা জানি যে অর্থনৈতিক সমীক্ষা 2019 অনুযায়ী আমাদের মাথাপিছু আয় যেখানে ছিল 1909 মার্কিন ডলার, সেক্ষেত্রে 2020 সালে মাত্র কয়েক মাসে আমাদের সেটা 2079 মার্কিন ডলারে উন্নীত হয়েছে। এটি আমাদের জাতীয় জীবনের জন্য খুব একটি পজিটিভ অবস্থা, অর্থনৈতিক পজিটিভ অবস্থা। জাতীয় সম্পদ রক্ষা হয়, যেহেতু বীমা কোম্পানি আমাদের যে সম্পদ আছে সেটার ঝুঁকি বন্টনের দায়িত্বে আছে, অথবা ঝুঁকি মিনিমাইজের দায়িত্বে আছে। সো আমাদের যে সম্পত্তি, এই সম্পত্তিটা কিন্তু ক্ষতির হাত থেকে রক্ষা পায় এবং আমাদের জাতীয় সম্পদ রক্ষা হয়। সামাজিক স্বস্তি, আমাদের জীবন অথবা সম্পত্তির যে অনিশ্চয়তা বিদ্যমান সেটি দূরকরণের দায়িত্ব নেয় বীমা কোম্পানি। সেক্ষেত্রে আমাদের সামাজিক প্রশান্তি আমাদের সবসময় বিদ্যমান থাকে। শিক্ষার্থীরা, আমরা দেখব বাংলাদেশের বীমা ব্যবসায়ের বা বীমা শিল্পের সমস্যাগুলো কি। এখানে আমি অনেকগুলো বীমা কোম্পানির নাম উল্লেখ করেছি। এই সকল বীমা কোম্পানি আসলে আসলে কোনো সমস্যার ভিতরে আছে কিনা, বা বীমা শিল্প আসলে কোনো সমস্যার ভিতরে আছে কিনা, সেই সকল বিষয়গুলো আমরা একটু আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে 1947 সালে দেশ বিভাগ হয়েছিল, অর্থাৎ পাকিস্তান এবং ভারত নামে দুটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছিল। উক্ত দেশ বিভাগের পূর্বে যে বীমা ব্যবস্থা ছিল সেই বীমা ব্যবস্থাটা এই দুই দেশের ভিতরে মোটামুটি একটা ভালো রকম শিল্পের অন্তর্ভুক্ত ছিল, অর্থাৎ সমৃদ্ধ শিল্পের অন্তর্ভুক্ত ছিল। কিন্তু দেশ বিভাগের পরে যে বীমা কোম্পানির যে উন্নতি হয়েছিল বা শিল্পের যে উন্নতি হয়েছিল, সেই উন্নত অংশটুকুর ম্যাক্সিমামটাই কিন্তু ভারতের আন্ডারে চলে যায়, অর্থাৎ শিল্পটার ম্যাক্সিমামই অবস্থান তখন ভারতে হয়। অর্থনৈতিক কাঠামো এবং নীতিমালা জনিত সমস্যা, আমাদের যে অর্থনৈতিক কাঠামো আছে বা সঠিক বীমা পলিসি অ্যাপ্লাই না হওয়ার জন্য আসলে বীমা শিল্পের যে অগ্রসর হওয়ার কথা সে অগ্রসর কিন্তু আমাদের হয়নি। পরিকল্পনা তথা প্রশাসনিক সমস্যা, বীমা ব্যবসায় অগ্রগামী করার জন্য যে পরিকল্পনা বা প্রশাসনিক সহযোগিতা দরকার, সেক্ষেত্রে আমরা ব্যর্থ, যার জন্য বাংলাদেশের বীমা শিল্পের তেমন অগ্রগতি হয়নি। প্রাচীন পদ্ধতি, বীমা সেক্টরটা মূলত প্রাচীন পদ্ধতির মাধ্যমেই এখনো চলমান আছে বাংলাদেশে, যার জন্য আমরা বীমা শিল্পের অগ্রসরে এখনো অগ্রগামী হতে পারিনি। সীমিত সঞ্চয়, বীমা ব্যবসায়ের উত্তরোত্তর উন্নতির জন্য যে পরিমাণ সঞ্চয়ের দরকার হয় সেই পরিমাণ সঞ্চয় আমাদের বড় অভাব।
মূলধনের অভাব, বীমা শিল্পের বিকাশের জন্য যে পরিমাণ আর্থিক সহযোগিতা দরকার, অর্থাৎ আমাদের গভর্নমেন্টের কাছ থেকে যে পরিমাণ সহযোগিতা তাদের পাওয়ার কথা বীমা কোম্পানি, সে পরিমাণ সহযোগিতা তারা পায় না, যার জন্য তারা মূলধনের অভাবে বিকশিত হতে পারে না। সেবার অপর্যাপ্ত মান, বীমা কোম্পানির সাথে যারা জড়িত আছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম অভিযোগ শোনা যায় তাদের সেবা শিল্প সম্পর্কে, ইত্যাদি ব্যবস্থা আমাদের আসলে বীমা শিল্পের মূল সমস্যা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরের স্লাইডে যাই। বাংলাদেশের বীমা শিল্পের সমস্যা সমাধানের উপায় কি? আমরা পূর্ববর্তী আলোচনায় দেখলাম যে আমাদের যে বীমা শিল্প আছে, এই বীমা শিল্প আসলে অনেক প্রকার সমস্যায় জর্জরিত, যার জন্য স্বাধীনতার এত বছর পরেও বীমা শিল্পটা আসলে সেভাবে বিকশিত হতে পারেনি। মানুষের বীমা শিল্প সমস্যা সমাধানের উপায়গুলো সম্পর্কে আমরা এবার জেনে আসি। প্রিয় শিক্ষার্থীরা, কার্যকর নীতিমালা প্রণয়ন করতে হবে। আমরা সমস্যা আলোচনার ক্ষেত্রে আমরা দেখছি যে সুষ্ঠু কোনো নীতিমালা প্রণয়ন না থাকাতে আসলে বীমা শিল্পের উন্নতি বাধাগ্রস্ত হচ্ছে। এক্ষেত্রে কার্যকর নীতিমালা থাকতে হবে। বীমা ব্যবসা আধুনিকায়ন করতে হবে, অর্থাৎ প্রাচীন আমলের যে নীতি বা পলিসি দ্বারা বীমা ব্যবসা এখনো পরিচালিত হয় সেগুলো আপডেট হওয়া প্রয়োজন। বীমা ইসলামী বীমার ব্যাপক প্রচলন করতে হবে। আমরা জানি যে বাংলাদেশে বর্তমানে প্রায় 90% লোক মুসলিম। সো এখানে বীমা ব্যবসায়ের অগ্রগতির জন্য ইসলামী বীমা ব্যবস্থা ব্যাপকভাবে প্রচলন করা দরকার। প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি, যদি কর্মী বাহিনী ওয়েল ট্রেন্ড না হয়, যদি খুব দক্ষ না হয়, তাহলে এই যে প্রাচীন আমলের যে পলিসি দ্বারা বাংলাদেশের বীমা শিল্প চলছে সেটি চলমান থাকলে তাহলে এই সমস্যা সমাধান হবে না। এই জন্য যারা কর্মী বাহিনী আছে তাদেরকে দক্ষ এবং প্রশিক্ষিত হতে হবে। ব্যাপক ভিত্তিক প্রচারণা কার্যক্রম পরিচালনা, কথায় আছে প্রচারেই প্রসার। তো বীমা শিল্পকে উত্তরোত্তর সমৃদ্ধির জন্য ব্যাপক ভিত্তিতে প্রচারণামূলক কার্যক্রম গ্রহণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, বীমা গ্রহীতাদের স্বার্থ রক্ষা করা, বীমার যে নীতিমালা আছে, কার্যকর নীতিমালা তৈরি করার জন্য বীমা গ্রহীতাদের স্বার্থ যাতে আমাদের বলবৎ থাকে সেই ব্যাপারগুলো আমাদের বিশেষ নজর রাখতে হবে। অর্থনৈতিক উন্নয়নের প্রতি গুরুত্ব আরোপ করতে হবে। অর্থনৈতিক উন্নয়নের জন্য বীমার যে সমস্যা আছে এই সমস্যাগুলো সমাধানে আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবশ্যই এগিয়ে আসতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার বীমার নীতিমালা নিয়ে আলোচনা করব। বীমার নীতিমালা আমরা জানি যে দীর্ঘদিন এমন কোনো কার্যক্রম যেটি কোনো প্রতিষ্ঠানের কাছে সত্য হিসেবে পরিচালিত, উক্ত কার্যক্রম যদি প্রাতিষ্ঠানিক স্বার্থে সে চলমান রাখে তাহলে উক্ত নিয়ম বা রুলই তার কাছে নীতিমালা। তো বীমার কিছু সামগ্রিক নীতিমালা থাকতে হবে, যেমন আর্থিক ক্ষতিপূরণের নীতি হতে হবে। প্রিমিয়ামের বিনিময়ে বীমা কোম্পানি বীমা গ্রহীতা আর্থিক ক্ষতিপূরণ করবে এমন একটি কন্ট্রাক্ট হতে হবে। নীতিমালাটা এমন হতে হবে। বীমাযোগ্য স্বার্থ বলতে আমরা আর্থিক স্বার্থকে বুঝি, যে বীমা গ্রহীতা এবং বীমাকারীর ভিতরে যেন আর্থিক স্বার্থ বিদ্যমান থাকে সে সকল বিষয়গুলো নীতিমালা অন্তর্ভুক্ত করতে হবে। চূড়ান্ত সদ্বিশ্বাসের নীতিমালা, যেহেতু ভবিষ্যতে কোনো ঘটনা ঘটলে বা না ঘটলে বীমাকারী বীমা গ্রহীতাকে আর্থিক ক্ষতিপূরণ দিবে। এক্ষেত্রে বীমাকারী এবং বীমা গ্রহীতার ভিতরে চূড়ান্ত সদ্বিশ্বাসের সম্পর্ক থাকতে হবে। এই নীতিমালাটা বাস্তবায়ন করতে হবে। অংশগ্রহণের নীতিমালা, পলিসি গ্রহণের নীতিমালা, নতুন নতুন যে পলিসি আছে সেই পলিসি গুলো অ্যাপ্রুভ করতে হবে বীমা কোম্পানিকে। সম্ভাব্যতার নীতি, কোনো ঘটনা ঘটলে এমন হতে পারে যে ওই ঘটনার যে স্পট সেখানে বীমা কোম্পানি অবস্থান নাও করতে পারে। সেক্ষেত্রে বীমা যে কোম্পানি আছে সেই কোম্পানি তাদের দীর্ঘদিন যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা অনুযায়ী উক্ত ঘটনার সম্ভাব্যতা যেটা আছে সেই আলোকে তারা ক্ষতিপূরণের ব্যবস্থা করবে। সামর্থ্য অনুযায়ী ঝুঁকি গ্রহণের নীতি, বীমা কোম্পানি তাদের যে সামর্থ্য আছে অর্থাৎ তাদের যে পলিসি আছে তারা কতটুকু সম্পদের জন্য কতটুকু ঝুঁকি গ্রহণের ব্যবস্থা করবে, উক্ত বিষয়গুলো
নীতিমালায় থাকতে হবে বীমা কোম্পানি দ্রুত সাড়া জানে নীতি। আমাদের দেশে প্রায় দেখা যায় যে বীমা কোম্পানিগুলো কোনো ঘটনা অর্থাৎ ক্ষতিপূরণের ক্ষেত্রে প্রায়ই ডিলে নীতি অবলম্বন করে। উক্ত নীতিমালাটা যাতে এমন হয় যে ডিলে নীতিমালা থেকে আমাদের কুইক রেসপন্সের ব্যবস্থা থাকতে হবে তাদের নীতিমালায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার দেখবো যে বীমাযোগ্য স্বার্থ বলতে আসলে আমরা কি বুঝি। আমরা যেহেতু দেখলাম পূর্বের আলোচনায় আমরা দেখেছি যে বীমাযোগ্য স্বার্থ থাকতে হবে বীমাকারী এবং যে বীমা গ্রহীতার ভিতরে যে প্রিমিয়ামের বিনিময়ে যে চুক্তি হয় সেই চুক্তিতে বীমা স্বার্থ থাকতে হবে। তো বীমা স্বার্থ বলতে আমরা যে বীমা করব সেই ব্যক্তি বা ব্যক্তিবর্গের যে আর্থিক স্বার্থ আছে সেই আর্থিক স্বার্থকে আমরা বীমা স্বার্থ বলি। তো আমরা ব্যাপক ভিত্তিতে যদি বলি, বীমা স্বার্থ বলতে বীমাকৃত বিষয়বস্তুর উপর বীমা গ্রহীতার এক আর্থিক স্বার্থকে নির্দেশ করে, যার ফলে বিষয়বস্তুর নিরাপত্তায় বীমা গ্রহীতা লাভবান হয় এবং বিনষ্ট হলে সে ক্ষতিগ্রস্ত হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার দেখে আসি যে কারা বীমাযোগ্য স্বার্থ সংরক্ষণ করে। অর্থাৎ বীমাযোগ্য স্বার্থ তারাই সংরক্ষণ করবে যারা বীমা গ্রহীতার উপরে ডিপেন্ডেবল, কোনো না কোনো ভাবে ডিপেন্ডেবল, অথবা যে সম্পত্তি তারা বীমা করবে উক্ত সম্পত্তি যদি বিনষ্ট হয় তাহলে যাদের জীবন জীবন অথবা তাদের যে আর্থিক অবস্থা সেটা ক্ষতিগ্রস্ত হয় সে সকল ব্যক্তি মূলত বীমা স্বার্থ গ্রহণ করবে। অর্থাৎ অংশীদারি স্বত্বাধিকার, যদি পার্টনারশিপের ব্যবসা হয় তাহলে যারা অংশীদার আছে তারা সেটা সংরক্ষণের ব্যবস্থা করবে। স্বত্বাধিকারী অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের যদি মালিক হয় সে মালিক সংশ্লিষ্ট বিষয়টি বীমাযোগ্য স্বার্থ সংরক্ষণ করবে। আমানতকারী যদিও মালিক না, তারপরও যতক্ষণ তার কাছে উক্ত আমানত আছে ততক্ষণ পর্যন্ত সে স্বার্থ তার দেখতে হবে। বহনকারী যতক্ষণ তার গন্তব্যে না পৌঁছায় ততক্ষণ পর্যন্ত তার স্বার্থ বিদ্যমান। তার কারণ কোনো সম্পত্তি যদি বিনষ্ট হয় তার কাছ থেকে তাহলে বহনকারী যতক্ষণ পর্যন্ত মালিকের কাছে পৌঁছে না দেবে ততক্ষণ পর্যন্ত তার দায়িত্ব নিয়ে লাগবে। পাওনাদার যারা আছে, পাওনাদারের স্বার্থ বিদ্যমান, বীমাকারীর স্বার্থ বিদ্যমান। যদি বীমাটা একাধিক কোম্পানির কাছে করা থাকে তাহলে প্রথম যে বীমাকারী ছিল সে বীমাকারী দ্বিতীয় বীমাকারীর কাছে তার আর্থিক স্বার্থ চাইতে পারে। জামিনদারের স্বার্থ থাকতে পারে। বন্ধকদাতা বা বন্ধক গ্রহীতা কাছে যতক্ষণ বন্ধক আছে উক্ত সম্পত্তি যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তার বন্ধকের যে পরিমাণটা আছে ততটুকু পর্যন্ত তার ততদিন বা ততক্ষণ পর্যন্ত তার আর্থিক স্বার্থ বিদ্যমান। এছাড়াও সম্ভাব্য যেসব দায়ী পক্ষ আছে সবার আর্থিক স্বার্থ বিদ্যমান। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বীমা এবং নিশ্চয়তার মধ্যে পার্থক্যটা জেনে নিব। কোনো নির্দিষ্ট ঝুঁকির কারণে উদ্ভূত ক্ষতির বিরুদ্ধে আর্থিক নিরাপত্তামূলক যে ব্যবস্থা সেটাই হচ্ছে মূলত বীমা। কোনো নিশ্চিত ঘটনা ঘটার ক্ষেত্রে অর্থ প্রদানের প্রতিশ্রুতি দেয়াকেই নিশ্চয়তা বলে। অনিশ্চিত এবং নিশ্চিত ঘটনার ক্ষেত্রে বীমা ব্যবহৃত হয়, কিন্তু নিশ্চিত ঘটনার ক্ষেত্রে বীমা ব্যবহৃত হয়। বীমা শব্দটি অধিক জনপ্রিয় কিন্তু নিশ্চয় শব্দটি হচ্ছে কম জনপ্রিয়। বীমাটি স্বল্প মেয়াদের জন্য ব্যবহৃত হয় কিন্তু নিশ্চয়তা দীর্ঘমেয়াদের জন্য ব্যবহৃত হয় এই শব্দটা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের পাঠের খুব শেষের দিকে চলে এসেছি। আমরা এখন আজকের টোটাল যে আলোচনা করলাম সেই আলোচনার আলোকে আমরা টোটাল ব্যাপারটা একটু রিভিউ করে আসি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বীমার সংজ্ঞা জেনেছি। বীমা বলতে আমরা বুঝি যে আমাদের যে জীবনে যে আর্থিক অনিশ্চয়তা আছে সেই অনিশ্চয়তা দূরকরণের জন্য যে নিরাপত্তা ব্যবস্থা সেটার নামই হচ্ছে আমাদের বীমা। আমরা জেনেছি বীমা চুক্তির বৈশিষ্ট্য জেনেছি। আমরা জেনেছি যে বীমা চুক্তিটা অবশ্যই বৈধ হতে হবে এবং একটি ঝুঁকি বন্টনের ব্যবস্থা থাকতে হবে। শিক্ষার্থীরা, আমরা জেনেছি বীমার উদ্দেশ্য কি। বীমা হচ্ছে নিরাপত্তামূলক একটি ব্যবস্থা এবং এটি মুনাফা প্রতিষ্ঠানের দিক থেকে, অর্থাৎ যে বীমাকারী কোম্পানি আছে তার কাছে এটা মুনাফা অর্জন তার অন্যতম উদ্দেশ্য। বীমা চুক্তির অপরিহার্য উপাদানের ক্ষেত্রে আমরা জেনেছি যে এটি একটি বৈধ চুক্তি হতে হবে এবং
এবং এখানে বীমাযোগ্য যে স্বার্থ আছে বীমাযোগ্য স্বার্থ সংরক্ষিত হতে হবে। আমরা বীমার গুরুত্ব দেখেছি পারিবারিক, ব্যবসায়িক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমরা দেখেছি। জাতীয় জীবনে বীমার যে অবদান আছে এর ভিতরে অন্যতম হচ্ছে জাতীয় জীবনে একটি সঞ্চয়ের বৃদ্ধিতে মানসিকতা তৈরি করে এবং আমাদের মাথাপিছু আয় এবং জাতীয় আয় উন্নতিতে একটি অবদান রাখে। এছাড়া আমরা দেখেছি যে বাংলাদেশের বীমা শিল্পের যে সমস্যা আছে সেখানে অনেক রকম যে নীতি থাকার কথা সেই নীতি প্রশাসনিক বিভিন্ন দুর্বলতা আছে। এছাড়াও দেশ বিভাগের সময় যে সমস্যাটা আমাদের ছিল উক্ত সমস্যার জন্য বীমা শিল্প আসলে বিকশিত হতে পারেনি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বীমাযোগ্য স্বার্থ অর্থাৎ হচ্ছে আর্থিক যে স্বার্থ আছে বীমার বিষয়বস্তুতে সেই স্বার্থকে আমরা বুঝে থাকি। বীমা এবং নিশ্চয়তার ভিতরে আমরা পার্থক্য দেখেছি যে কোনো নিশ্চিত ঘটনা ঘটার সাথে নিশ্চয়তার সম্পর্ক কিন্তু কোনো নিশ্চিত বা অনিশ্চিত ঘটনার সাথে বীমা সম্পর্ক। প্রিয় শিক্ষার্থীরা, উক্ত লেকচারটি তৈরি করার জন্য আমি বাংলা একাডেমি বার্তা সপ্তম সংখ্যার সহযোগিতা নিয়েছি। এছাড়াও দ্বিজেন্দ্র লাল বড়ুয়ার জীবন বীমা পরিচয় বাংলা একাডেমির দ্বিতীয় সংস্করণের সহযোগিতা নিয়েছি। এছাড়াও ডিকসনের রিস্ক অ্যান্ড ইন্স্যুরেন্স বই, এই 3-4টি বইয়ের আমি সহযোগিতা নিয়েছি। অর্থনৈতিক সমীক্ষা 2020 অনুযায়ী আমি কিছু তথ্য উপস্থাপন করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের পাঠের একেবারে শেষ পর্যায়ে। তো আমি একটা নীতি বাক্য দিয়ে আজকে ক্লাস শেষ করতে চাচ্ছি। বড় কিছু অর্জন করতে চাইলে অনেক সময় তোমাকে ঝুঁকি নিতে হবে। সকলকে ধন্যবাদ।